পরপর দুটো রাতের ভিডিও না আসা, কালকে 49K সাবস্ক্রাইবারের মাইলস্টোন হিট করা এবং কালকের সেই পোস্ট, কমিউনিটি ট্যাবের পোস্ট দেখার পর অনেকের শুভেচ্ছা বার্তা এবং অবশ্যই তার সাথে যে এক্সট্রা ওয়ার্ডসগুলো ছিল সেইগুলো দেখার পর যারা অত্যন্ত পরিমাণে ভালোবাসেন, স্নেহ করেন, তাদের মেসেজ পাওয়া এবং অবশ্যই তারপর আজকের এই ভিডিও বানানো। অনেক কিছুই বলার রয়েছে। ডেফিনেটলি ফুটবল রিলেটেড কথায় অবশ্যই বলবো যে দুজন প্লেয়ারকে থাম্বনেলে দেখতে পাওয়া যাচ্ছে, তাদের বর্তমানের যা কিছু স্ট্যাটাস রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কোন অবস্থায় রয়েছে সেই বিষয়ে কথা বলবো, কিন্তু তার পাশাপাশি দুটো বিষয় বলতে হবে। নাম্বার ওয়ান, অবশ্যই আমরা গতকাল 49K সাবস্ক্রাইবারের যে মাইলস্টোন রয়েছে সেটাকে হিট করতে পেরেছি। আর এটা শুধুমাত্র আমার কাছে একটা সংখ্যা না, এটা আমার কাছে অফুরন্ত ভালোবাসা, আশীর্বাদ এবং অবশ্যই দীর্ঘদিন পাশে থাকার, দীর্ঘদিন ধরে আমাকে এবং ভারতীয় ফুটবলের প্রত্যেকটি যা কিছু আপডেটস বা অন্ততপক্ষে ওপিনিয়ন্স, ম্যাচ রিভিউ, প্রিভিউ সমস্ত কিছু আমি শেয়ার করেছি, আমার মতো করে আমি সবার সামনে নিয়ে এসেছি, সেইটুকুকে অলওয়েজ সাপোর্ট করা এবং অবশ্যই ভারতীয় ফুটবলকে ভালোবাসা, এটা পুরোটা একটা সম্মিলিত প্রচেষ্টা। এবং অবশ্যই আমি হয়তো এখানে এসে ভিডিও বানাচ্ছি, কিন্তু আমার পেছনে আমার পরিবার থেকে শুরু করে বন্ধুবান্ধব এবং অবশ্যই এই 49,000-এর বেশি মানুষের যে কন্টিনিউয়াস একটা সাপোর্ট আমার কাছে ছিল, তার ফলেই কিন্তু আজকে বং পিএনপিসি ফুটবল এই জায়গাতে এসে উপস্থিত হতে পেরেছে। প্রথম কথা। দ্বিতীয় কথা, অবশ্যই কালকে যারা কমিউনিটির পোস্ট দেখে অনেকে মেসেজ করেছে, অনেককে হয়তো রিপ্লাই দিতে পেরেছি, অনেককে এখনও অবধি রিপ্লাই দিতে পারিনি, রিপ্লাই দেবো। রবিবার রাত্রির থেকে একটা বাজে রকম মেডিকেল এমার্জেন্সি আমার বাড়িতে ছিল এবং সেটা মোটামুটি বলা চলে যে কালকে সন্ধে বা রাত্রির অবধি চলেছে এবং তারপর পুরোটা আপাতত ঠিক রয়েছে। এবং অবশ্যই যারা খবর নিয়েছো, যারা জানতে চেয়েছো, যারা উদ্বিগ্ন হয়েছো, তাদের জন্য বলি থ্যাংক ইউ প্রথমত পাশে থাকার জন্য বা খবর নেওয়ার জন্য, এবং অবশ্যই এই মুহূর্তে সবটাই ঠিক রয়েছে। যাই হোক, আসবো ফুটবলের বিষয়ে, আসবো দুজন প্লেয়ার পার্টিকুলার কথাতে। এক নম্বর হচ্ছে মেহতাব সিং, দু নম্বর হচ্ছে রাহুল ভেকে। এই দুজনকে নিয়ে মার্কেটে ভীষণভাবে চাপানোতর রয়েছে যে কোথায় যাবে এই দুজন প্লেয়ার। দেখো, দীর্ঘদিন ধরে এই দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলেছি, নতুন কিছু না, আমাদের কাছে একদমই কোনো নতুন কন্টেন্ট নয় বা আমাদের কাছে কোনো নতুন টপিক না, কিন্তু হ্যাঁ, তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যে ট্রান্সফার মার্কেটের স্ট্যাটাস সেটা কিছুটা বদল হয়েছে। প্রথমে কথা বলবো রাহুল ভেকেকে নিয়ে, সিনিয়র প্লেয়ারদেরকে দিয়েই স্টার্ট করা যাক, কারণ জাস্ট একটা মাত্র সিজন হয়েছে, বেঙ্গালুরুতে ফিরেছে এবং সেখানে গিয়ে প্রথম সিজনটা একটা ইমপ্রেসিভ পারফরমেন্স রাহুল ভেকে দিয়েছে। এবার রাহুল ভেকেকে নিয়ে না ভীষণভাবে মার্কেটের দুটো ক্লাব তারা ইন্টারেস্টেড। এক হচ্ছে ইস্টবেঙ্গল, যাদের ইন্টারেস্ট এই মুহূর্তে টপ লেভেলে রয়েছে, মানে হিউজ লেভেলে বললেও ভুল হবে, একদমই টপ টপ লেভেলে রয়েছে। দ্বিতীয় যে টিমটা খুবই সারপ্রাইজিং, তারা কোথাও চেষ্টা করছে বা করেছে কয়েকদিন আগেও অবধি যে যদি রাহুল ভেগেকে বেঙ্গালুরু থেকে নিয়ে আসা যায় এবং একটা ভালো প্রস্তাব দিয়ে, সেটা হচ্ছে ফ্যামিলি রাইভেলরির একটা ক্লাব হায়দ্রাবাদ এফসি। হায়দ্রাবাদ অবশ্যই রিলোকেট করবে, দিল্লি চলে যাবে, কি নাম হবে জানি না, কিন্তু এখন তাদের আমরা হায়দ্রাবাদ এফসি বলেই বলতে পারি। তো সেই হায়দ্রাবাদ, যারা জিন্দালদেরই একটা ফার রিলেটিভ গ্রুপ, মানে সজ্জন জিন্দালদেরই ফার রিলেটিভ গ্রুপ বিসি জিন্দাল, তারা কিন্তু এর আগে কয়েকদিন আগে একটা রাহুল ভেকের কাছে প্রস্তাব পাঠিয়েছিল যে যদি তাকে হায়দ্রাবাদ এফসি অ্যাকোয়ার করতে চায়। যদিও সেটা খুব একটা যে লুক্রেটিভ ডিল ছিল বা খুব ভালো কিছু ডিল ছিল তা নয়, তবে অবশ্যই ইস্টবেঙ্গলের যে অফার বা ইস্টবেঙ্গলের যে ডিল, যে প্রপোজাল, সেটা অনেক অনেক বেটার রয়েছে অন্ততপক্ষে অন্য অফারের থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই স্ট্যাটাসটা কোথায়? নাম্বার ওয়ান, যে বুঝতে হবে বেঙ্গালুরু এফসি তাকে লেট হিম গো করতে চাইছে কিনা, তাকে ছাড়তে চাইছে কিনা। গোটা সিজনের দিকে তাকালে দেখা যাবে যে রাহুল ভেকে এবং চিংলেনসানা তারা কিন্তু গোটা সিজনটা বেঙ্গালুরু ডিফেন্সকে টেনেছে। অবশ্যই বিদেশি প্লেয়ার ইভানোভিচ ছিল, কিন্তু ইভানোভিচ অলরেডি আমরা জানি যে রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছে, তার কেরিয়ার কমপ্লিট হয়েছে এবং নতুন বিদেশি ডিফেন্ডারের খোঁজে বেঙ্গালুরু এফসি রয়েছে। সেই প্রোফাইলটা কতটা হাই প্রোফাইল হবে বা সেই প্রোফাইলটাকে নিয়ে জারাগোজা গোটা সিজন ধরে প্ল্যান করবেন, নাকি কোথাও আবারও দুজন ইন্ডিয়ান স্টপার দিয়ে তিনি কাজ চালাবেন, সেই ক্ষেত্রে হয়তো মাল্টি ডাইমেনশনাল প্লেয়ার নিয়ে আসা হলো যে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবে, আজ আ সেন্টার ব্যাকও খেলতে পারে, এই ধরনের কোনো প্রোফাইল সিলেক্ট করা হলো। তার উপরে দাঁড়িয়ে আবার রাহুল ভেকের মুভটা কিন্তু ডিপেন্ড করছে। যদিও রাহুল ভেকে কিন্তু ইস্টবেঙ্গলের যে আপাতত ইনিশিয়াল ইন্টারেস্টটা রয়েছে বা যে অফারটা তার কাছে রয়েছে সেটাতে মোটামুটি হ্যাপি,
যেহেতু ক্লাবের কাছে তার অফার রিচ করেছে যে এই প্লেয়ারকে আমরা নিয়ে যেতে চাই, এই প্লেয়ারের জন্য এই অফার রয়েছে, তার ডিমান্ডটাও শোনা হয়েছে তার এজেন্টের থেকে যদি সে মুভ করে তাহলে তার পার্সোনাল কী কী নিডস রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, এবং ইস্টবেঙ্গল যেই লেভেল অব দি ম্যাচ করেছে সেখানে কোথাও রাহুল ভেকে কোথাও কনভিন্সড যে হ্যাঁ ঠিক আছে এই অফারটাতে মোটামুটি পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনসকে এগ্রি করা যায়। কিন্তু শুধুমাত্র প্লেয়ারের সাথে তো পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি হলে হবে না, যেহেতু তার সাথে একটা মাল্টি ইয়ারের কন্ট্রাক্ট বেঙ্গালুরু এফসির রয়েছে, তো বেঙ্গালুরুর কাছে সবার আগে ক্লাব টু ক্লাবে একটা এগ্রিমেন্টকে রিচ করতে হবে, ট্রান্সফার ফি বা তার যা এক্সিট ক্লজ রয়েছে সেটাকে পে করতে হবে, বা সেটা ট্রান্সফার ফি হলে নেগোসিয়েবল অ্যামাউন্টে যাবে, অ্যান্ড তারপরে কোথাও বেঙ্গালুরু থেকে বেরিয়ে আসতে পারবে। এই সিচুয়েশনে আপাতত ডিলটা রয়েছে, না তো এটা খুব একটা অ্যাডভান্স লেভেলে গেছে, না তো এটা নিয়ে খুব বেশি আপাতত খুব সিচুয়েশন হাই লেভেলে রয়েছে এরকম না। বাট হ্যাঁ, আমি আবারও বলছি ইস্টবেঙ্গল দে আর ভেরি মাচ পজিটিভ। রাহুল ভেকে হি ইজ অলসো পজিটিভ টু রিটার্ন ইন ইস্টবেঙ্গল, প্রবলেম নেই। কিন্তু বেঙ্গালুরু এফসি তারা মার্কেটে কি অ্যাভেলেবেল প্লেয়ার পাচ্ছে বা কোন প্রোফাইলের প্লেয়ার পাচ্ছে তার ওপরে ডিপেন্ড করে হয়তো তারা ডিসিশন নেবে যে তারা রাহুল ভেকেকে ছাড়বে কি ছাড়বে না। কারণ রাহুল ভেকে আমরা জানি যে মাল্টিপল পজিশনে খেলতে পারে, একজন লিডার মেটেরিয়াল। অবশ্যই সুনীল ছেত্রীর পর টিমের ক্যাপ্টেন হওয়ার তার কাছে হাইয়েস্ট পসিবিলিটিস রয়েছে, যদিও গুরপ্রীত সিং সিন্ধু রয়েছে, বাট স্টিল রাহুল ভেকেকে হয়তো ভবিষ্যতে সে থেকে গেলে ক্যাপ্টেন মেটেরিয়াল হিসেবে ক্লাব ভাবতে পারে। তো বহু ফ্যাক্টরস রয়েছে রাহুল ভেকে এবং তার বেঙ্গালুরু ছাড়া এবং ইস্টবেঙ্গলে জয়েন করার মাঝখানে যে ঘটনা ঘটবে সেই সব কিছু নিয়ে এবার দেখা যাক। যেহেতু প্রত্যেকটা পার্টি আপাতত পজিটিভ, যদি বেঙ্গালুরু থেকে সে বেরিয়ে আসা ছাড়পত্র পেয়ে যায় বা বেঙ্গালুরুর সাথে ইস্টবেঙ্গলের ক্লাব টু ক্লাব এগ্রিমেন্ট রিচ করে যায়, তাহলে আমার মনে হয় যে রাহুল ভেকেকে আমরা আবারও ইস্টবেঙ্গলে ফিরতে দেবো। এবং বলা চলে যে ক্লাবের হয়ে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফুটবলে রাহুল ভেকে নিজের নামটাকে চেনাতে পেরেছিল, সেই ক্লাবে আবারও রাহুল ভেকে ফিরতে পারবে এবং মোস্ট প্রবলি এমন একটা কেরিয়ারের এজে ও ফিরবে হয়তো ইস্টবেঙ্গলে। যদি ফেরে তাহলে বলা চলে যে এটা তার কাছে লাস্ট বড় ক্লাবে খেলা হবে, কারণ এরপরেও যে দিকে চলে যাচ্ছে সেখানে কিন্তু এর থেকে আর হাই প্রোফাইল কোনো টিম যারা আইএসএলে ভালো ফর্মে রয়েছে বা ছন্দে রয়েছে তারা রাহুল ভেকেকে নিয়ে খুব একটা ভাবনা চিন্তা আর করবে বলে। যাই হোক, দ্বিতীয় প্লেয়ার অবশ্যই আমাদের আজকের টপিকের মেহতাব সিং। মেহতাবের ডিল এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের সাথে যথেষ্ট অ্যাডভান্সিং লেভেলে যাচ্ছে। দেখো, কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম যে মেহতাবের জন্য মুম্বাই সিটি এফসি একটা খুব অ্যাবসার্ড জিনিস মোহনবাগানের থেকে চেয়ে বসেছিল, সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপাকে দিতে হবে। অনিরুদ্ধ থাপা এমন একটা প্লেয়ার যার সাথে আরও 3 বছরের চুক্তি বাকি রয়েছে, যে আরও হাই প্রোফাইল একটা প্লেয়ার, আরও সিনিয়র প্লেয়ার, এবং অবশ্যই যে পজিশনে অনিরুদ্ধ থাপা অ্যাকচুয়ালি মোহনবাগানে খেলে বা মোটামুটি অনিরুদ্ধ থাপা যেটা পজিশন সেখানে মোহনবাগানে সেই কিন্তু সিনিয়র প্লেয়ার, সেন্ট্রাল মিডফিল্ড, একদম বক্স টু বক্স মিডফিল্ডের যে রোলটা। এবং অনিরুদ্ধ থাপা মানে কিন্তু আমরা জানি যে তার যদি একটা গিভেন সিজন বা একটা গিভেন টাইম পিরিয়ড দেওয়া হয় তাহলে একজন বিদেশি প্লেয়ারের লেভেলে অনিরুদ্ধ থাপা কিন্তু ওয়ার্কলোড নেয়। আমি বলছি না আমি কখনো একটা বিদেশি ভালো প্লেয়ারের সাথে স্কিল বা ট্যালেন্ট বা একটা বিরাট কিছু করে দেখানোর যে অপরচুনিটি একটা বিদেশি প্লেয়ার তৈরি করে আমি তার সাথে ম্যাচ করছি না। কখন আমি গ্রেগ স্টুয়ার্ট বা কনর শিল্ডস এই ধরনের প্লেয়ারদের সাথে বলবো না যে থাপা একদম সেম লেভেল রয়েছে, বাট থাপা যে ওয়ার্কলোডটা নেয়, ওর মধ্যে যে ক্ষমতাটা রয়েছে, এবং অবশ্যই কিছু কিছু ম্যাচে কিছু কিছু মোমেন্টসে ওর ডিফেন্স তোরা যে পাসগুলো রয়েছে, যে থ্রু পাসগুলো বাড়াতে পারে, এই যে জিনিসগুলো রয়েছে না, এটা কোথাও ওকে ইউনিক করে দেয়। এবং কোথাও যেহেতু ওই পজিশনে ও একমাত্র প্লেয়ার, ব্যাকআপ অপশন শুধুমাত্র অভিষেক সূর্যবংশী সেন্ট্রাল মিডফিল্ড জোনটাতে খেলার জন্য, তো কখনোই মোহনবাগান তাকে ছাড়বে না ইজিলি যে মোহনবাগান তাকে দিয়ে দিল আর মেহতাবকে নিয়ে নিল। কারণ মোহনবাগান তো এই টিমটা নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, মেহতাব এলে অবভিয়াসলি খুব ভালো হবে, ডিফেন্স লাইনটা অনেক বেশি বোলস্টার হয়ে যাবে, ডিফেন্সকে রিইনফোর্স করতে চাইছে মোহনবাগান, সেই ক্ষেত্রে প্রবলেম নেই। কিন্তু সেটা কখনোই টিমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ারকে স্যাক্রিফাইস করে নয়। তো এই যে একটা মুম্বাইয়ের তরফ থেকে খুবই ভাষা ভাষা অফার ছিল, সেটাকে মোহনবাগান একদমই নাকচ করে দেয় এবং বলে যে তুমি ভাই টেবিলে বসো, ট্রান্সফার ফি নিয়ে নেগোসিয়েট করো, অ্যান্ড উই ক্যান গো লং, প্রবলেম নেই। সেই ক্ষেত্রে এর আগে আমরা আরও প্লেয়ার নিয়ে এসেছি, তোমাদের ক্লাব থেকেও নিয়ে এসেছি, ট্রান্সফার ফি দিয়ে নিয়ে এসেছি, এক্সিট ক্লজ পে করে নিয়ে এসেছি, বাট প্রবলেম নেই, তোমরা কথা বলো, উই আর রেডি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মেহতাবের জন্য কিন্তু মোহনবাগান একদম জোর কদমে অ্যাডভান্স স্টেজ অফ নেগোসিয়েশনে রিচ করেছে, এবং কোথাও মুম্বাই সিটি এফসি যে একটা হাই ডিমান্ড রয়েছে সেই হাই ডিমান্ডের জায়গাতে নেগোসিয়েশনটা চলছে। আর মোহনবাগানের সাথে মেহতাবের যে পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রি ব্যাপারটা রয়েছে সেটা সম্ভবত কমপ্লিট, সেটা নিয়ে আর কোনো পক্ষই কিন্তু ভাবছে না, কারণ সেটা এগ্রি হয়েছে, বা সেই প্লেয়ারটা যদি মুম্বাই সিটি এফসি ছাড়ে তাহলে সে মোহনবাগানের দিকে আসবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার পরেই কিন্তু মোহনবাগান এতটা ফার গিয়ে নেগোসিয়েট করছে। কারণ তুমি এমন একটা প্লেয়ারের সাথে গিয়ে হয়তো নেগোসিয়েট করবে না যে তোমার ক্লাবে হয়তো আসতে রাজি না,
তোমার ক্লাব সেই ক্লাবটাকে ছেড়ে দিচ্ছে, হয়তো সে দেখা গেলো যে না আমি এই কন্ট্রাক্ট থেকে বেরোবো না, আমি টার্মিনেট করবো না, বা আমি কোনোভাবে অন্য ক্লাবে মুভ করবো না, এরকম তো সিচুয়েশন নয়। মেহতাবের সাথে মোহনবাগানের যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা মেহতাব মোহনবাগানে খেলতে চাই, এটা আপাতত তৈরি। এবার পুরো ব্যাপারটা মুম্বাই সিটি এফসি দেখবে যে ঠিক কত টাকা পেলে ওরা মনে করবে যে হ্যাঁ একটা সিজন বাকি থাকা মেহতাব সিংকে মোহনবাগানে দেওয়াটা তাদের জন্য জাস্টিফাইড হবে। এই ক্ষেত্রে এই না হোসেন আর সিংটা খুব মাঝে মাঝে আমার গুলিয়ে যায়, যেহেতু দুজন একই নামের প্লেয়ার এবং একটা টাইম স্প্যানে মোটামুটি তারা ইন্ডিয়ান ফুটবলে প্রায় কয়েকটা বছর একসাথে খেলেছে। তো ঠিক আছে, এটা যদি কোথাও আমি লাইন ভুলও করে ফেলি একটু মানিয়ে নিও। তো মেহতাব সিংয়ের ক্ষেত্রে কোনটা বেটার হবে তাদের জন্য, যে ঠিক আমি এত টাকা পেলে আমার মনে হবে যে হ্যাঁ মেহতাবের মতো প্লেয়ারকে আমরা ছাড়তে পারলাম এবং কোথাও আমরা সেই জায়গাতে অন্য প্লেয়ারকে নিয়ে আসতে পারবো, সেই টাকাটাকে আমরা ইউজ করব। আর এই ক্ষেত্রে না মুম্বাই সিটি এফসি এইবারে মোটামুটি যতজন প্লেয়ারের বেরিয়ে যাওয়ার একটা মেন্টালিটি রয়েছে, বিদেশি প্লেয়ার তো 5 জন চলে যাচ্ছে, শুধুমাত্র 3 থেকে যাচ্ছে, বাকি যে ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে না তাদের মধ্যে থেকেও যাদের হাইয়েস্ট পসিবিলিটিস রয়েছে বা যাদের হাইয়েস্ট একটা মেন্টালিটি তৈরি হয়েছে যে আমরা মুম্বাই থেকে বেরিয়ে যাব, অন্য কোনো ক্লাবের আমার বেটার অফার রয়েছে বা বেটার অপরচুনিটি রয়েছে, সেই অ্যাসেসমেন্টটা মুম্বাই সিটি এফসি করে নিতে চাইছে এবং তারপর মুম্বাই সিটি এফসি কিন্তু মার্কেটে নামবে। এই কারণে দেখো আমরা বড় টিমগুলোর মধ্যে মোহনবাগান, বেঙ্গালুরু, গোয়া, প্রত্যেকটা টিমেরই শুনেছি যে কেউ না কেউ কোথাও না কোথাও ইন্টারেস্টেড, এই প্লেয়ারটাকে নিয়ে ট্র্যাক করছে, এই প্লেয়ারটা কোথাও এই ক্লাবে ইন্টারেস্টেড হতে পারে। কিন্তু আমরা এখনও অবধি মুম্বাই সিটি এফসি টপ ক্লাবগুলোর মধ্যে এখনও অবধি সেইভাবে শুনিনি যে মুম্বাই সিটি এফসি এই হাই পোটেন্সিয়ালি একটা ডোমেস্টিক প্লেয়ারকে টার্গেট করলো, এখনও অবধি কিন্তু শোনা যায়নি। যা কিছু সেটা ভাষা খুব কংক্রিট কিছু না। তো মুম্বাই কিন্তু এই অ্যাসেসমেন্টটা করতে চাইছে এবং সেই অ্যাসেসমেন্টের আপাতত অলরেডি বিপিন সিং কন্ট্রাক্ট শেষ, বেরিয়ে গেছে, ইস্ট বেঙ্গল জয়েন করছে। দ্বিতীয় প্লেয়ার অবশ্যই মেহতাব সিং, যার সাথে মোহনবাগানের কথাবার্তা চূড়ান্ত এবং মুম্বাইয়ের সাথে চূড়ান্ত হয়ে গেলে বেরিয়ে যাবে। আরও হয়তো 2-1 জন লিস্টে থাকতে পারে যারা হয়তো গেম টাইমের অভাবে ভুগছে বা যারা দেখতে পাচ্ছে যে ফিউচারটা খুব একটা এখানে ঠিকঠাক না, অন্য বেটার অফার রয়েছে যেখানে গিয়ে আমি হয়তো 80-90% অবধি গেম টাইম পাবো, সেই অ্যাসেসমেন্টটা মুম্বাই করে নিতে চাইছে। দ্যাটস ওয়াই মুম্বাই আর ভেরি স্লো। এবং অবশ্যই যদি একটা কোচ পরিবর্তন, যেটা সম্ভাবনা রয়েছে যে পিটার ক্র্যাটকিকে সম্ভবত ছেড়ে দেওয়া হবে, নতুন কোচ নিয়ে আসা হবে, এই যে একটা প্ল্যানিং, তো এই কারণে কিন্তু মুম্বাই খুব একটা মার্কেটে আপাতত প্লেয়ারের জন্য খুব বেশি বড় করে ঝাঁপাচ্ছে না। হয়তো ভেতরে কিছু স্কাউটিং চলছে, হয়তো ভেতরে কিছু রিপোর্ট পড়ছে, এজেন্টের সাথে কথা হচ্ছে, বাট খুব একটা বাইরে তার কংক্রিট কোনো ব্যাপার কিন্তু বেরিয়ে আসছে না। এবার মোহনবাগান যে জায়গাতে এই ডিলটাকে অন্ততপক্ষে নিয়ে গেছে, সেখান থেকে অন্ততপক্ষে মোহনবাগান এর আগে খুব বেশি ডিল হাতছাড়া করেছে বলে আপাতত এই আইএসএলের টাইমটাতে রেকর্ডস নেই যে 2020-21 সিজন থেকে মোহনবাগান পথ চলা শুরু করেছে। 2020-21 সেই অর্থে খুব যে বেশি প্লেয়ার মোহনবাগান নিয়েছে তা নয়। 2021-22 থেকে মোহনবাগান যখন পুরো দমে নতুন করে প্লেয়ার নেওয়া শুরু করা বা টিমকে রিবিল্ড করার একটা চেষ্টা শুরু করেছে, তখন থেকে যে স্টেজ অফ নেগোসিয়েশনে মোহনবাগান রিচ করে যায়, সেখান থেকে যে ফেরে না মোহনবাগান, সেরকমই একটা এক্সাম্পল কিন্তু মেহতাবের ক্ষেত্রে এটা হতে যাচ্ছে। যেমন একটা স্টেজে মোহনবাগান রয়েছে, এখান থেকে মোহনবাগান কিন্তু খালি হাতে ফেরে না, মোহনবাগান এখান থেকে প্লেয়ার নিয়েই ফেরে। বাট দেখা যাক, আমি আবারও বলছি যে ক্লাব যেই হোক না কেন, প্লেয়ার যেই হোক না কেন, যে ক্লাব থেকে আসুক না কেন, হিস্ট্রিক্যাল রেকর্ড যাই থাকুক না কেন, আলটিমেট যতক্ষণ না একটা ডিল কমপ্লিট হচ্ছে, অ্যাটলিস্ট অন্ততপক্ষে একটা ক্লাবের সাথে টার্মস এগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্লাবের সাথে ভার্বাল একটা এগ্রিমেন্টও হয়ে গেল, যেহেতু প্লেয়ার এই ক্ষেত্রে রাজি, ততক্ষণ অবধি আমার মনে হয় যে একটু শান্ত হয়ে থাকাটাই বেটার হবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটু সময় লাগবে, সেটা 2 দিনও হতে পারে, আবার সেটা 10 দিনও হতে পারে, কেউ বলতে পারবে না এই মুহূর্তে জোর দিয়ে যে হ্যাঁ এটা না জাস্ট 48 আওয়ার্সের মধ্যেই হয়ে যেতে পারে, আবার সেটা হয়তো 1 উইক, 10 ডেজ, 20 ডেজও লাগতে পারে, কারণ খুবই একটা পেশেন্টলি ওয়েতে দুটো ক্লাব এগোচ্ছে অ্যান্ড কারোর কিন্তু তাড়াহুড়ো নেই। মোহনবাগান চ্যাম্পিয়ন টিম, এই টিম নিয়ে মুম্বাই সিটি এফসি থেকে গেলে মেহতাব খুব ভালো হবে। তো দুটো টিমের ক্ষেত্রে না যে খুব তাড়াহুড়ো, যে ঠিক আছে মেহতাবকে ছেড়ে দিতেই হবে মুম্বাইয়ের, তার বদলে আমি একটা আরও ভালো প্লেয়ার নিয়ে আসবো, কোনো ডিমান্ড নেই এরকম। মোহনবাগানের এরকম হাই ডিমান্ড নেই যে মেহতাবকে আমার এক্ষুনি লাগবেই, মেহতাব ছাড়া আমার চলবে না। না, মেহতাব এলে খুব ভালো কথা, দরকার মেহতাব এলে খুব ভালো কথা, না হলে আর কেউ রয়েছে, আমি ট্রাই করবো, প্রবলেম নেই। তো এরকম সিচুয়েশনে দুটো টপ ক্লাব তারা কিন্তু নেগোসিয়েট করছে। তো এই ক্ষেত্রে নেগোসিয়েশনের টাইমটা একটু লাগে। যে প্লেয়ারের খুব আর্জেন্সি রয়েছে যে ভাই ক্লাবে আর দরকার নেই, ছেড়ে দিতে পারলে বেঁচে যায়, অন্য টিমেরও নিয়ে আসতে পারলে আমি বেঁচে যাই, সেই ডিলগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এই ধরনের ডিলগুলো একটু টাইম লাগে। সো একটু পেশেন্টলি ওয়েট করো, এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। আই হোপ যতটুকু আমার কাছে ইনফরমেশন এসে রিচ করেছে আজকে এই সন্ধেবেলাতে, আমি সেইটুকু শেয়ার করতে পারলাম।
যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, তোমাদের ওপিনিয়নসগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড এগেন থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট, লাভ অ্যান্ড অবশ্যই তোমাদের আশীর্বাদে যেভাবে বং পিএনপিসি ফুটবল এগিয়ে চলেছে সেইভাবেই যেন এগিয়ে যেতে পারে, এইটুকু আশীর্বাদ অন্ততপক্ষে আমাকে করো। গুড বাই অ্যান্ড গুড নাইট।